আমাদের হচ্ছে আলোচনার টপিক। আমরা ইন্ট্রোডাকশন বলে আসলে আমরা গতদিন যে ওয়েবিনারটা দেখেছিলাম ওখানে যেগুলো ছিল ওগুলো এখানে ইন্ট্রোডাকশন হিসেবে আমরা দেখবো, কারণ ইন্ট্রোডাকশনের সবকিছুই মোটামুটি আমাদের লেকচারের মধ্যে আলোচনা হবে। আর কি কনসেপ্ট অফ সার্ভিস ম্যানেজমেন্ট, আজকে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব, কি কনসেপ্ট অফ সার্ভিস ম্যানেজমেন্ট। তো শুরুতে আমরা একটু দেখি আইটিআইএল এর মানে বিষয়টা কি। আইটিএল টা মূলত অনেকে দেখা যাচ্ছে এখানে এক্সপিরিয়েন্স আছেন, তারা আইটিএল হচ্ছে সার্ভিস ম্যানেজমেন্ট, আইটি সার্ভিস ম্যানেজমেন্টের জন্য একটা ফ্রেমওয়ার্ক মাত্র। তো আইটিএল এর পূর্ণ রূপ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি। আইটিএল এর একটা জিনিস হচ্ছে এটা মোস্টলি থিওরিটিক্যাল। আপনাদের হয়তো একটু বোরিং বোরিং লাগতে পারে, তো আমরা চেষ্টা করবো আপনারা একটু কোশ্চেন করবেন, আমরা একটু গল্প গুজব করার মাধ্যমে ইন্টারেক্টিভ যতটুকু করা যায় ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে আস্তে আস্তে আমরা কমপ্লিট করার জন্য। তা না হলে হচ্ছে একটা থিওরিটিক্যাল একজন বলে গেল আপনারা শুনলেন, তো এটা আসলে খুব একটা লাভজনক হয় না। তো এখানে সেকেন্ড লাইনে যেটা বলছে এটা একটা বেস্ট প্র্যাকটিস, অলমোস্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ইউজড প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে এই আইটিএল, আইটি সার্ভিস ম্যানেজমেন্টের জন্য যে ফ্রেমওয়ার্ক গুলো আছে তার মধ্যে। A set of best practice organization can use to manage their IT services effectively and align them with their business goal। যে কোনো অর্গানাইজেশন তাদের একটা বিজনেস গোল থাকে, একটা অর্গানাইজেশন যখন অপারেশনে যায় বা যখন চালু হয় তখন তারা একটা নির্দিষ্ট গোল নিয়ে অপারেট করে। তো আইটি রিলেটেড অর্গানাইজেশন গুলা সাধারণত তাদের যে বিজনেস গোল আছে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য এই আইটিএল ফ্রেমওয়ার্কটা সবচেয়ে বেশি ইউজ করছে ওয়ার্ল্ড। তো আইডিয়াল এটা লাস্ট 30 বছর ধরে আমরা যখন হিস্টোরিটা দেখবো তখন এটা দেখবো যে এটা এরা ট্রেনিং এর জন্য প্রিপেয়ার করছে, একটা ভালো গাইডেন্স দিচ্ছে এবং এরা কিছু সার্টিফিকেশন চালু করেছে। আইটিএল বেস্ট প্র্যাকটিস এটাকে অনেকে স্ট্যান্ডার্ড বলে থাকে, তো আমরা আসলে স্ট্যান্ডার্ড বলি না, কারণ এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, বেস্ট প্র্যাকটিস ফ্রেমওয়ার্ক। স্ট্যান্ডার্ড হলে যেমন আইএসও, ওরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এবং এটা ফ্রেমওয়ার্ক। এখন ইন্ডাস্ট্রিতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলছে ডিজিটাল ইকোনমিতে, এবং আইটিএল 4ও তার সাথে অ্যালাইন করে নতুন ভার্সন যেটা সেটা হচ্ছে আইটিএল 4। এটাকে অনেক সময় ভার্সন বলা হয় না, জাস্ট আইটিএল 4 বলেই হচ্ছে ইউজ করা হচ্ছে। এই ছবিটা আপনারা একটু দেখেন, ভ্যালু চেঞ্জেস অফ টেকনোলজি, টেকনোলজি ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এই আমি একটু যদি কোশ্চেন করি, এই তিনটা ছবির সাথে কি আপনারা পরিচিত? এই জিনিসগুলা আপনারা হয়তো দেখেছেন অবশ্যই। কেউ একজন যদি বলতেন, র্যান্ডমলি কেউ যদি বলতেন, কোডাক, কোডাকের কথা কি কারো মনে আছে? কেউ কি বলবেন একটু? কোডাক কি ভেবে যে অ্যানালগ ক্যামেরার যে ফিল্ম গুলো আগে ইউজ হতো। আগে ইউজ হতো। ফুজি ফিল্ম, ফুজি ফিল্ম, কোডাক কিন্তু হারিয়ে গেছে। ফুজি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি, অন্তত প্রিন্টের ক্ষেত্রে, কিন্তু কোডাক কিন্তু টোটালি হারিয়ে গেছে। মনে পড়ে কি কোডাকের কথা? থ্যাংক ইউ। মনে পড়ে 90-এর দশকে এরপরে ইউজ করা হয়েছে এগুলো। জি জি কোডাক জি। তো ভাই আমি দেখিনি, ফুজি ফিল্মটা দেখছি। আহ, আচ্ছা, কোডাকটা হচ্ছে একটা সময় মার্কেটে সবচেয়ে টপ ব্র্যান্ড ছিল যখন আমরা হচ্ছে ফিল্মের যুগে ছিলাম, ফিল্ম টেকনোলজি যখন ইউজ করতাম। সম্ভবত একটা ফিল্মে 36টা বা 32টা ছবি ছিল। তো কোডাক হচ্ছে অনেকগুলো মুভিতেও এই কোডাক ক্যামেরা বা কোডাক টেকনোলজিটা ইউজ করা হতো, ওরা মার্কেটকে একসময় লিড দিয়ে গিয়েছে। কিন্তু কোডাকটা এখন দেখা যায় না, ফুজি তাও কিছুটা আছে। আহ, কারণ হচ্ছে কোডাক যখন মার্কেটে লিডিং পজিশনে ছিল, ধীরে ধীরে টেকনোলজি অ্যাডপ্ট করছে, এবং টেকনোলজি অ্যাডপ্ট করার সাথে সাথে নতুন যে টেকনোলজি গুলো আসছে, ডিজিটাল ক্যামেরা যখন চলে আসছে। এই যে আমি সাথে আরেকটা ছবি অ্যাড করেছি, সনি। তো আমরা যদি খাঁটি বাংলায় বলি যে সনি এসে কোডাককে মেরে দিয়েছে, এরকম একটা কথা। অর্থাৎ ডিজিটাল ক্যামেরা গুলো যখন আসছে, টেকনোলজির সাথে সাথে যদি আপডেট না হয়ে থাকে, আহ, তখন সেই টেকনোলজিটা আসলে বেশি দিন সার্ভাইভ করতে পারে না। যার বড় এক্সাম্পল হচ্ছে কোডাক। কোডাক কিন্তু এখন টোটালি ভ্যানিশ হয়ে গিয়েছে, এবং কোডাক বর্তমান তাদের কোম্পানিকে 12 সালে সম্ভবত দেউলিয়া ঘোষণা করেছে, এবং তারা নতুন একটা লোন নিয়ে তারা হচ্ছে ওষুধ কোম্পানির দিকে চলে গিয়েছে। অর্থাৎ এই মানে একটা টেকনোলজি বা একটা সার্ভিস যেটা হচ্ছে মার্কেটে ওয়ার্ল্ড ওয়াইড লিডিং পজিশনে ছিল, তারা একদম ভ্যানিশ হয়ে গেল। কেন ভ্যানিশ হয়ে গেল আপনারা কি কেউ বলতে পারবেন? যে রিসেন্টলি, অল্টারনেটিভ প্রোডাক্ট হচ্ছে মানে মার্কেটে রিলিজ হয়েছে যেটা থেকে রাইট অ্যাডভান্স রাইট, মুহূর্তে বেশি। অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স ইকুইপমেন্ট সম্পন্ন যে সমস্ত টেকনোলজি এসেছে, যার ফলে ওরা যদি চাইতো ওরাও কিন্তু এই টেকনোলজি যদি অ্যাডপ্ট করতো, দেন ওরাও হয়তো মার্কেটে আরো ভালোভাবে টিকে থাকতে পারতো। কিন্তু তারা সেদিকে খুব একটা পা বাড়ায়নি বা সেদিকে প্রসাদ দেয়নি, কারণ তারা গতানুগতিক ব্যবসায়ী, অনেক লাভবান হচ্ছিল।
যার ফলে প্রোডাক্ট এই এই বর্তমানে এই অবস্থা। ফুজি তাও কিছুটা এখনো টিকে আছে। আহ, আর সনি তো ডিজিটাল ক্যামেরার একটা সময় থেকে এখনো পর্যন্ত আমরা ইউজ করে যাচ্ছি। তো আমি আসলে এই ছবি তিনটাতে আপনাদেরকে মানে বোঝাতে চাচ্ছি যে টেকনোলজি অ্যাডপ্ট আমাদের করতে হবে। অ্যাডভান্স টেকনোলজি আসলে আমাদেরকে বসে থাকলে হবে না, অ্যাডভান্স টেকনোলজিতে আমাদেরকে পদার্পণ করতে হবে। সো এই আইটি সার্ভিস ম্যানেজমেন্ট ইন দি মডার্ন ওয়ার্ল্ড, এখানে চারটা উল্লেখ করা আছে। যে আমি যদি একটু বলি যে প্রত্যেকটা অর্গানাইজেশন তারা একটা নির্দিষ্ট গোল নিয়ে সার্ভিস দেয়। তো অর্গানাইজেশন আসলে কাজ করে শুধুমাত্র কাস্টমারদের জন্য, এবং যে তারা যে সার্ভিসটা দেয় এই সার্ভিসটা দেয় আসলে কি জন্য, তারা একটা ভ্যালু ক্রিয়েট করে। আহ, আপনি ট্রেনিংটা কেন করছেন আপনারা? অর্থাৎ আপনাদের নিজেদের ভ্যালু ক্রিয়েশনের জন্য আপনারা অবশ্যই ট্রেনিংটা করছেন। তো সেই কথাটা বলছে সার্ভিস প্লে এ কি রোল ইন ক্রিয়েটিং ভ্যালু ফর বোথ অর্গানাইজেশন এন্ড কাস্টমার ইন ডেভেলপিং ইকোনমিক্স। রিসেন্ট টেকনোলজির সাথে যেগুলা খুব বেশি নিউ টেকনোলজি যেগুলা এসছে, এবং এর জন্য যে নতুন নতুন যে অপরচুনিটি গুলো ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, ব্লক চেইন, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, মেশিন লার্নিং। এই টেকনোলজি গুলা এখন বর্তমান ইন্ডাস্ট্রিতে নতুন নতুন যে সার্ভিস গুলো আসছে সব এই টেকনোলজি গুলা বেশি করে ইউজ করছে। এই জন্য বলা হচ্ছে যে আইটিএল সম্পূর্ণ নতুন টেকনোলজির সাথে অ্যালাইন হওয়ার জন্য সার্ভিস ম্যানেজমেন্টকে আরো বেশি ত্বরান্বিত করছে। দিস পজিশন আইটি সার্ভিস ম্যানেজমেন্ট এজ কি স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি। সার্ভিস ম্যানেজমেন্ট ইজ ইভলভিং অ্যান্ড সো ইজ আইটিএল দি মোস্ট widely adopted guidance on ITSM in the world. একটা মেইন প্রবলেম হচ্ছে আপনার অনলাইন ট্রেনিং এর ক্ষেত্রে, যেটা হচ্ছে সরাসরি আমরা একজন আরেকজনকে ফেস টু ফেস কথা বলতে পারি না, যার ফলে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না এটা একটু বোঝা একটু ইয়ে হয়ে যায়। তো আপনারা, আমি মাঝে মাঝে কোশ্চেন করলে আপনারা একটু চেষ্টা করবেন আনমিউট করে সাথে সাথে একটু রিপ্লাই দেওয়ার জন্য। আইটিএসএম ভার্সেস আইটিআইএল। অর্থাৎ আইটিএসএম সম্পর্কে আমরা একটু আগে শুনলাম যে আইটি সার্ভিস ম্যানেজমেন্ট। আইটি সার্ভিস ম্যানেজমেন্ট এগুলো হচ্ছে একটা প্র্যাকটিস যেটা ইমপ্লিমেন্ট করছে, ম্যানেজ করছে অ্যান্ড ডেলিভারি দিচ্ছে আইটি সার্ভিসকে থ্রু দ্য স্ট্র্যাটেজিক ইউটিলাইজেশন অফ পিপুল, প্রসেস অ্যান্ড টেকনোলজি। খুব তিনটা ভাইটাল পয়েন্ট এখানে, পিপুল, প্রসেস অ্যান্ড টেকনোলজি, এই তিনটা জিনিসই আমাদের দরকার। আমার পিপুল আছে, আমি প্রসেস জানি, বাট আমি টেকনোলজিতে অ্যাডভান্স না, সুতরাং আমি আমার বেস্টটা দিতে পারবো না। এটা কি করছে, এই তিনটে যখন আমার কোলাবোরেশনটা ভালো হচ্ছে তখন সে এনশিওর করছে অর্গানাইজেশন গোল, প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালুকে সে আহ, বের করে নিয়ে আসছে। তো আইটিএসএম এর অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক গুলোর অনেকগুলো নাম আপনারা শুনে থাকবেন, যে আইটিআইএল, কোবি, আইএসও, দেন মাইক্রোসফট একটা সার্ভিস আছে, অ্যাজাইলের সার্ভিস আছে, টোগাফ আছে। প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের নিজস্ব কিছু প্র্যাকটিস আছে, কিছু প্রিন্সিপাল আছে, এবং কিছু প্রিন্সিপাল গাইডলাইন্স আছে। তো আমি কোনটাকে চুজ করব, কোনটা আমার জন্য বেটার, এটা হচ্ছে একদমই নির্ভর করবে আমার অর্গানাইজেশনটা আসলে তার নিডসটা কি, তার গোলটা কি, এবং অর্গানাইজেশন কনটেক্সটটা কি, সেই অনুযায়ী। অর্থাৎ আমার এই অর্গানাইজেশনটা, আমি আইটিআইএল কে চুজ করবো না কোভিড কে চুজ করবো, বোথ আর সেম, বাট আলাদা প্র্যাকটিস এবং আলাদা প্রিন্সিপাল নিয়ে তারা চলছে। তো অর্থাৎ অর্গানাইজেশনের টার্গেট অনুযায়ী সে ফ্রেমওয়ার্ককে চুজ করবে, অথবা অর্গানাইজেশনগুলো তাকে কাস্টমাইজ করে এই ফ্রেমওয়ার্ক গুলোর ভিতরে আমার এই সার্ভিসের জন্য এই ফ্রেমওয়ার্কটা ইউজ করলে বেটার হবে, বা আদার্স এই সার্ভিসের জন্য আমি কোভিড ইউজ করলে বেটার হবে, আইটিএল ইউজ করলে বেটার হবে। সো তারা হচ্ছে একটা ব্লেন্ডিং করতে পারে। এটা অর্গানাইজেশন রুলস। আচ্ছা ভাইয়া, এটাতে কি একটা কোয়েশ্চেন করব? প্লিজ। আচ্ছা, এখানে যেটা হয়েছে, মানে আইটিএসএম এর ভিতরে হচ্ছে আইটিআইএল একটা জিনিস। সো এখানে আইটিআইএল দিয়েও আইটিএসএম ইমপ্লিমেন্ট করা যেতে পারে, আবার আইএসও দিয়েও করা যেতে পারে, বাট যে কোনো একটা দিয়েও হইতে পারে, অথবা মাল্টিপল দিয়েও হইতে পারে। মানে মাল্টিপল দিয়ে হয়েছে। আইটিআইএলটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আইটিএসএমটা হচ্ছে মানে মূল ম্যানেজমেন্ট জিনিসটা, যে ডিপার্টমেন্টটা আর কি। আইটি আইটিএস হচ্ছে সার্ভিস ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি যে কোনো ধরনের সার্ভিস ম্যানেজমেন্ট সার্ভিস দেওয়ার জন্য, আইটি সার্ভিস দেওয়ার জন্য আইটিএসএম টা আমরা এটা হচ্ছে একটা টার্ম। আর জি জি। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, যেটা যে অনেকে যেটা করে যে আমি আইটিএসএম সার্টিফাইড, আসলে কিন্তু না, আইটিএসএম সার্টিফাইড বলে কিছুই নাই। আইটিএসএম এর
কয়েকটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা আমি এই যে উল্লেখ করেছি। আইটিএল আছে, কোবিট আছে, আপনি যে কোনো একটা, জি, এগুলো সব অ্যাজ লাইক ফ্রেমওয়ার্ক। অ্যাজ ধরেন যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে সিসিএনএ আছে, জি জি, এমটিসিএনএ আছে, জুনিপার, এটা জোনাস আছে। তো জি, ওইরকম আর কি জিনিসটা, যে রাইট, একদম রাইট। আইটিএসএম আর আইটিআইএল হচ্ছে একটা ভেন্ডর। রাইট, একটা ভেন্ডর, এবং তারা কিছু ফ্রেমওয়ার্ক সেট করেছে, এই ফ্রেমওয়ার্কটা আপনি ইউজ করলে নিতে পারেন, না ইউজ করলে না নিতে পারেন। এটা হচ্ছে জি কথা। জি জি। তো আর আমরা কেন সিমিলার আইটিএল টু এর উপরে আদার, এটা কি যেমন সিসিএন এর ক্ষেত্রে যেটা হয় যে মূল জিনিসগুলো সিসিএন এতে যেরকম, তারপরে মাইক্রোটিকেও এরকম, হয়তো সিনট্যাক্স রাইট। কিছু চেঞ্জ অর্থাৎ থাকে, আপনি আপনার জুনিপারও কথাটাই একরকম যদি থাকে। আসি যে এই মুহূর্তে গাইড করছে যে আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা নেটওয়ার্ক কনফিগারেশনের জন্য জি সবচেয়ে বেশি ইউজ হচ্ছে সিসকো। জি জি সিসকো আবার সিসকো অফার করছে সিসিএনএ, জুনিপার অফার করছে জুনোস সম্ভবত। জি জি, জোনাস। দেন হচ্ছে পালো আতলো একটা অফার করছে, পালো আতলো সার্টিফিকেশন আছে। জি জি দেন আবার সার্টিফিকেশন আছে আপনার এখন ফোর্টিনেট, ওদের ফোর্টিগেট ফারওয়েলটা, ওটাও আবার নেটওয়ার্কিং জি এর কাজ করছে। তো আপনি কোনটা চুজ করবেন, এটা আপনার উপর ছেড়ে, আপনার অর্গানাইজেশন চুজ করবে বা আপনার অর্গানাইজেশনের ডিসিশন হবে। তো একই ক্ষেত্রে এই যে আইটিএল, আমি এই, ঠিক আপনি যে পয়েন্টটা কোশ্চেন করলেন, জাস্ট ওইটুকু এনশিওর করার জন্য এই স্লাইডটা আমি প্রিপেয়ার করেছি। জি জি ভাই। সো এখানে থ্যাংক ইউ। আমার হচ্ছে যে একটা দিয়েও আমি কমপ্লায়েন্স করতে পারি, অথবা আমি মাল্টিপল নিয়েও কমপ্লায়েন্স করতে পারি, এরকম নাকি যে কোনো একটা স্ট্যান্ডার্ড আমি ধরে গেলেই হইলো? এটা হচ্ছে অ্যাজ পার আপনার গোলটা কি হবে, আপনি অর্গানাইজেশন, আপনার সার্ভিসটা কি ধরনের সার্ভিস আপনি আসলে প্রোভাইড করতে চাচ্ছেন আপনার ক্লায়েন্টসকে। আচ্ছা, যদি আমি যদি ভাই একটা এক্সাম্পল দিব কি, জি যাতে প্লিজ। বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা হলো ধরেন আমি ক্লাউড মানে ওয়েব সার্ভিসটা প্রোভাইড করতেছি, ধরেন হোস্টিং সার্ভিস, পাশাপাশি হচ্ছে ক্লায়েন্টের ইমেইলের যে সিস্টেমটা, ইমেল সার্ভার ম্যানেজমেন্টটা, ইমেলের সার্ভিসটা, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা, কিংবা ম্যানেজড ওয়েব হোস্টিং সার্ভিসটা, যে ক্লায়েন্টের যত ধরেন সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে, হোয়াট এভার ইট ইজ, মানে একটা কাস্টমারের ইন হাউস কোনো আইটি টিম না থাকবে, মানে থাকবে না, বাট ওর যত আইটি রিলেটেড টাস্ক আছে সবগুলা ক্লাউড ওয়াইজ আমি ম্যানেজ করব, কিংবা আমার ওকে, প্রতিষ্ঠান ম্যানেজ করবে। সেই ওকে। ক্ষেত্রে আমার জন্য কোনটা চুজেবল হইতে পারে? এখানে হচ্ছে আমি এভাবে কেন আপনাকে পুরোপুরি বলবো না, হচ্ছে আহ, যেমন কোভিড সম্পর্কে আমার আইডিয়া অনেক কম। তো আইটিএল সম্পর্কে আমি যেটা বলি, আইটিএল হচ্ছে ডেভঅপ নিয়ে খুব প্রচুর ফোকাস করছে, ক্লাউড কম্পিউটিং নিয়ে আপনি হোস্টিং করছেন, এটার জন্য আইটিএল প্ল্যাটফর্ম আপনি ইউজ করতে পারেন। আপনার সার্ভিসটা যেহেতু ওয়েব কেন্দ্রিক, ওয়েব প্ল্যাটফর্ম কেন্দ্রিক, আপনি আইটিএল ইউজ জি। করতে পারেন। ওকে ভাই। ওকে আহ, ভাই। কে বলছিলেন একটু বললেন আমি। ভাই রাজীব আহমেদ। ওকে রাজীব ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। এভলিউশন অফ আইটিআইএল, আইটিআইএল এর স্টার্টিংটা হয়েছিল জাস্ট একটা প্রয়োজনীয়তা থেকে। এটা ক্রিয়েট করেছিল ইউএস গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্টের এই যে সিসিটিএ, আমাদের সেন্ট্রাল এজেন্সি, তারা প্রথমে এরকম একটা কোনো একটা ফ্রেমওয়ার্ক বা কোনো কিছু একটা দাঁড় করাতে চেয়েছিল। তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে তাদের এই সার্ভিস গুলা তাদের আহ, কিভাবে হবে। তো সেক্ষেত্রে প্রথম আইটি স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট একটা তারা নিয়ে আসে। এটা সম্ভবত 31 বুকস, মানে 31টা বই আকারে এসেছিল 1989-এ, ভার্সন 1। তো সেখানে হচ্ছে সার্ভিস ম্যানেজমেন্টকে তারা ফোকাস করেছিল, এবং এটা টেকনোলজি যত আপডেট হচ্ছে, দেন এরা আস্তে আস্তে আপডেট হচ্ছে যে এরপর সার্ভিস ডেলিভারি আর সাপোর্ট নিয়ে আসে 2001-এ, ভার্সন 2 হিসেবে। 2007-এ এসে ভার্সন 3 তারা নতুন বের করে, যে আইটিএল সার্ভিস লাইফ সাইকেল, এটা কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। ভার্সন 3 কে ওরা একটু মডিফাই করে 2011-তে, সেখানে কিছু ক্লারিফাই প্রসেস ফর বিজনেস অ্যালাইনমেন্ট, বিজনেসের সাথে অ্যালাইনমেন্ট করে। ভার্সন 3 কে আবারও আপডেট করে 2016-তে, এবং সেখানে সম্পূর্ণ নতুন একটা ইয়ে নিয়ে আসে তারা। গাইডিং প্রিন্সিপাল, 7টা গাইডিং প্রিন্সিপাল আছে। আমরা হয়তো আরো দুই একটা নেক্সট ক্লাসে হয়তো গাইডিং প্রিন্সিপাল বা তারপরের ক্লাসে দেখবো। এবং আমরা তখন আলোচনা করছিলাম যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে অ্যালাইন করে যে নতুন যে ভার্সনটা এখন রানিং, যে এটা চলছে 2019 এসছে, এটা হচ্ছে সার্ভিস ভ্যালু সিস্টেম। এছাড়াও দুইটা নতুন মডিউল এসছে, আমরা একটু পরে দেখবো, ক্লাউড কম্পিউটিং নিয়ে আসছে। তো এই কথাগুলো বলতেছিলাম যে আইটিএল 4 সম্পর্কে, এটা একটা কম্প্রিহেন্সিভ গাইডেন্স ফর ম্যানেজমেন্ট অফ আইটি ইন আওয়ার সার্ভিস ইন দ্য ডিজিটাল ইকোনমি।
এটা রিশেপ করছে কাস্টমারের এক্সপিরিয়েন্সকে, ভ্যালু স্ট্রিম অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। এখন যেহেতু ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে সব জায়গায় কথা হচ্ছে, সব জায়গায় কাজ হচ্ছে, ITIL 4 ডিজিটাল ট্রান্সফরমেশনের ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছে। এমব্রেসিং নিউ ওয়েজ অফ ওয়ার্কিং লাইক লিন, অ্যাজাইল অ্যান্ড ডেভঅপ। এই ডেভঅপ আপনি একটু একজন বলছিলেন যে ডেভঅপ এর ক্ষেত্রে এখানে নতুন ওয়ার্কিং প্রসিডিউর যেগুলো আছে এগুলো নিয়ে আসছে। এই সবগুলো হচ্ছে আপনার যারা ডেভেলপমেন্টে, সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে তাদের খুবই পরিচিত, লিন, অ্যাজাইল, ডেভঅপ। সবশেষ কথা বলা হচ্ছে, ইট ইজ ডিজাইন টু ইনশিওর এ ফ্লেক্সিবল, কোঅর্ডিনেটেড অ্যান্ড ইন্টিগ্রেটেড সিস্টেম ফর ইফেক্টিভ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অফ আইটি এনেবল সার্ভিস। এটা আসলে আপনার আইটি সার্ভিস ম্যানেজমেন্টের জন্য স্পেশালি ডিজাইন করেছে। হাউ ইম্পর্টেন্ট ইজ আইটিএল ফর বিজনেস, বিজনেসের জন্য আইটিএল কেন ইম্পর্টেন্ট? এটা আসলে আম, খুব বেশি আলোচনার কিছু নাই। আপনারা যদি ছোট আকারে একটু দেখে নেন, এটা আসলে তেমন, এটা আসলে বেনিফিটস অফ আইটিএল ফর ইউর বিজনেস, এটাই। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস ছিল, আইটিআইএল কি যেমন সিসকো 27001 যেটা আছে স্ট্যান্ডার্ড সিস্টেম ম্যানেজমেন্ট, আইটি সিস্টেম সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম, তো ওইটার মতো কি এইটারও সার্টিফিকেশন বডি আছে যে? হ্যাঁ হ্যাঁ, আমরা একটু পরে আপনি আমরা নেক্সট কয়েকটা স্লাইড পরে আমরা এটা দেখবো। আচ্ছা ভাই, ঠিক আছে। আহ, এই সার্টিফিকেশন কোর্সটা কাদের জন্য, এটাও আমরা খুব সহজে, এটা হচ্ছে আমাদের ভিতরে যারা আছেন হয়তো সবাই এর কোনো না কোনো ফিল্ডে কাজ করছেন, আইটি প্রজেক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিস্ট, ম্যানেজার, সাপোর্ট স্টাফ, ডেভেলপার, কনসালটেন্ট, ডিরেক্টর, সার্ভিস ডেলিভারি ম্যানেজার, সার্ভিস প্রোভাইডার, অথবা ডেভঅপ টিমের যে কেউ এই কোর্সটা করতে পারেন, এবং এটা খুবই আমাদের দৈনন্দিন কাজের জন্য এই ফ্রেমওয়ার্কটা খুব কাজে দেয়, বিশেষ করে জব সুইচের জন্য। এবং অনেক জায়গায় এখন আইটিএল সার্টিফিকেশনটাকে খুব গুরুত্ব দিচ্ছে। তো এই জন্য আমাদের এটা জানা থাকলে ভালো। এবারে যেটা বলছিলেন একজন যে আইটিএল সার্টিফিকেশন পাথ, আইটিএল আসলে আহ, 4টা স্টেপ আছে। নতুন ভার্সন 4 অনুযায়ী আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আইটিএল ফাউন্ডেশন, এবং আইটিএল ফাউন্ডেশন নলেজটা খুব কমপ্লিট না থাকলে উপরের কোর্সগুলোতে যাওয়া যাবে না। ফাউন্ডেশন নলেজের জন্য বেসিক কোনো রিকোয়ারমেন্ট নাই। তো প্রথমে হচ্ছে আইটিএল ফাউন্ডেশন, তারপর হচ্ছে আইটিএল ম্যানেজিং প্রফেশনাল, দেন স্ট্র্যাটেজিক লিডার, সর্বশেষ হচ্ছে আইটিএল মাস্টার। এর আগে আপনারা অনেকে দেখে থাকবেন আইটিএল এক্সপার্ট ছিল। এই যে আইটিএল এক্সপার্ট, ম্যানেজিং প্রফেশনাল ভার্সন 3-তে যারা কমপ্লিট করেছে ম্যানেজিং প্রফেশনাল লেভেল পর্যন্ত, ওনাদেরকে বলা হয় আইটিএল এক্সপার্ট। তো ভাইয়া একটা কোশ্চেন করছিলেন, তো আমার মনে হয় এই ছোট স্লাইডটা আপনার এটা ভাই এটা কনফিউশনটা। তো এটা কি মানে পার্সোনাল সার্টিফিকেশনটা এটা? রাইট, পার্সোনাল সার্টিফিকেশন। আপনি কি অর্গানাইজেশনের কথা জি বলেছিলেন? জি 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 যেমন আইএসও, একটা অর্গানাইজেশন আইএসও সার্টিফাইড। জি জি, যেমন নো নো, অর্গানাইজেশনকে আইএসও ধরেন না না, নয় হাজার আইটিএল এক সাতাশ আইটিএল হাজার এক চোদ্দ অর্গানাইজেশনকে হাজার এক অর্গানাইজেশন সার্টিফিকেশন করে না। করে না না? না, এটা পার্সোনাল সার্টিফিকেশন। ওকে ফ্যান, তার তার মানে হচ্ছে যে, অর্গানাইজেশন গুলো আইটিএল ফ্রেমওয়ার্ককে অ্যাডপ্ট করছে, তারা আইটিএল ফ্রেমওয়ার্ক অনুযায়ী পরিচালিত করছে। মানে বাট এটার জন্য কোনো থার্ড পার্টি কিংবা সার্টিফিকেশন বডির অডিট টডিট দিয়ে সার্টিফিকেশন হয় না অর্গানাইজেশনের জন্য, এটা হচ্ছে যে লাইক সিসিএনএ, সিসিএনপি, সিসিআই, রাইট রাইট এরকম রাইট। মানে আপনি পার্সোনাল। আপনি কোন টেকনোলজি ইউজ, আইটিএল সরাসরি নিজে কোনো মানে অর্গানাইজেশনকে সে অডিট করে না, সে অর্গানাইজেশনকে তার ইয়ে করেন। এটা পার্সোনাল সার্টিফিকেশন। বুঝতে পারছি। থ্যাংক ইউ। জি আইটিএল যে সার্টিফিকেশনটা ক্যান্ডিডেট ক্যান কমপ্লিট আইটিএল ফাউন্ডেশন ট্রেনিং, এক্সোলোস অ্যাক্রেডিটেড ট্রেনিং অর্গানাইজেশন থেকে। এবং আহ, আমরা যে কোর্স আজকে করতেছি তার জন্য যে আমরা ইউজ করবো, প্র্যাকটিস সেশন থাকবে, হ্যান্ড নোট থাকবে, কুইজ এবং লার্নিং ম্যাটেরিয়াল থাকবে। আমার স্লাইডটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো। একটা আইটিএল এর যে অফিসিয়াল বুকটা যেটা আছে ওটা আমার কাছে আছে, আমি ওটা আপনাদেরকে প্রোভাইড করবো। ট্রেনিং এন্ড সার্টিফিকেশন বডি, এটা এক্সেলোস নিচ্ছে। এক্সেলোস এর পার্টনার হচ্ছে আপনার পিপল চার্ট। এক্সেলোসটা আসলে বেস্ট প্র্যাকটিস গুলো প্রোভাইড করছে, এবং তারা পিপল চার্ট যেটা করছে সেটা হচ্ছে তারা এক্সামিনেশন এবং অ্যাক্রিডিটেশন গুলো দিচ্ছে, পরীক্ষা নিচ্ছে এবং সার্টিফিকেশন দিচ্ছে। সিএসএল তো আজকে ট্রেনিং অর্গানাইজ করেছে, এবং তারা এই মানে লোকাল ভেন্ডর হিসেবে কাজ করে। ফাউন্ডেশন এক্সামের জন্য আমাদের প্রিরিকুইজিট নাই, আগে বললাম। এখানে কোশ্চেন হয় 40টা কোশ্চেন আসে, সবগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং আপনাকে 65% মার্কস অ্যাচিভ করতে হবে। অর্থাৎ 40টার ভিতরে 26টা আপনাকে কারেক্ট হতে হবে। 1 ঘন্টা পরীক্ষা, পরীক্ষা হবে ক্লোজ বুক।
কেউ একজন কোর্সিং করতে চাচ্ছেন মনে হয়। জি ভাইয়া, প্লিজ। সাপোজ আইটিএল ফাউন্ডেশনের, ধরেন আমি ভেন্ডর এক্সামটা দিলাম, হ্যাঁ, এটার লাইসেন্সের মেয়াদটা কত বছর থাকে? এইটার একটা এখন একটা ঘটনা ঘটছে। আমি যখন ভেন্ডর এক্সাম দিয়েছিলাম তখন আমাদের লাইসেন্স ছিল আনলিমিটেড, অর্থাৎ আপনার মানে কোনো লাইসেন্স এক্সপাইরেশন ছিল না। বাট দুই আচ্ছা। হাজার বাইশে আইটিএল এর সার্টিফিকেশনটা 3 বছরের জন্য ভ্যালিড করেছে। 3 বছরের জন্য ভ্যালিড করেছে। এবং যারা আমাদের ওই সময় যারা ছিলাম তাদের যখন 3 বছর পূর্ণ হয়ে গেল, আমাদেরকে ওরা একটা টাইম লাইন দিয়েছে। এটা একদম নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের একটা টাইম লাইন দিয়েছে, এর ভিতরে আমাদের সার্টিফিকেশন গুলো রিনিউ করতে হবে। আহ, আপনার রিনিউ এর জন্য কয়েকটা প্রসিডিউর আছে, আমরা অন্য অন্য সার্টিফিকেশন ক্ষেত্রে যেমন দেখি যে ওরা কিছু ওয়েবিনিয়ার করে আইটিএল এর পক্ষ থেকে, সেগুলোতে পাঠিয়ে সিপিডি পয়েন্ট যদি আপনি নতুন ভাবে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। আর আপনার এই তো এই পদ্ধতিগুলো, অর্থাৎ আপনার 3 বছর আচ্ছা, মানে আপনার লাইসেন্সের। ভাইয়া আইটিএল ফাউন্ডেশন রিনিউর জন্য আমাকে ওই যে পরের লেভেল যেটা ম্যানেজিং সামথিং, ওই জি এক্সামটা জি। না দিলেও হবে, কিছু ওয়েবিনার করতে হবে, লাইক এরকম? কিছু ওয়েবিনার করতে হবে বলতে আইটিএল এক্সোলস এর পক্ষ থেকে, এক্সোলস এর পক্ষ থেকে আপনাকে কিছু উম, এই যে 1 ঘন্টা সেশন করা ডিসকাশন ওয়েবিনার যেগুলো অফার করে, এগুলোতে পার্টিসিপেট করলে ওরা কিছু পয়েন্ট যোগ হয়। এই আচ্ছা। পয়েন্ট গুলো আপনাকে অ্যাড হতে হতে ওরা সম্ভবত 17 পয়েন্ট, আমি এক্সাক্ট তথ্যটা এই মুহূর্তে আমার মনে নেই, এই পয়েন্ট আপনি অ্যাচিভ করলে আপনার সার্টিফিকেটটা রিনিউ হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। আর পরবর্তী সার্টিফিকেশন করলে তো হচ্ছে আপনার ওটা অটোমেটিক রিনিউ হয়ে যাবে, মানে পরের স্টেপটা করলে। পরের স্টেপটাও কি এরকম 3 বছর করেই? পরের স্টেপটাও 3 বছর। ওদের সবগুলো এখন ওরা লাইসেন্সের একটা এক্সপায়ারেশন নিয়ে আসছে। এটা আইটিএল এ ছিল না, অন্য সবগুলো আমি অন্য কোনো সার্টিফিকেশন দেখি নাই যার লাইসেন্সের মেয়াদ শেষ হয় না। শুধু আইটিএল ছিল এবং সেটাও এখন হয়ে গেল। জি। এখন কত সবাই সাল থেকে বললেন এটা ভাইয়া? এটা 22 থেকে। 22 থেকে। আচ্ছা। ওকে। আহ, আপনার এই হচ্ছে ওরা সার্টিফিকেটটা দেয়, সার্টিফিকেটের একটা স্যাম্পল কপি। আমরা কোর্স আউটলাইন, আমাদের তো আইটিএল এর স্ট্যান্ডার্ড কোর্স হচ্ছে 2 দিনের, ফুল ডে 2 ডেজ। আমরা সেটাকে ভেঙে ভেঙে আমরা ছোট করে ফেলছি এবং সেটা হচ্ছে আমাদের 9 দিনে আমরা কমপ্লিট করবো। 8 দিন আমরা হোস্টেলে রাখছি, আর একদিন আমরা মক টেস্ট, যারা এক্সাম দিবেন প্রিপারেশন নিবেন তাদের জন্য। তো এবার আমরা হচ্ছে মেইন আমাদের আলোচনায় পড়াশোনার মধ্যে একটু ঢুকে যাই। আইটিএল ফাউন্ডেশন কি, কনসেপ্ট অফ সার্ভিস ম্যানেজমেন্ট, সার্ভিস ম্যানেজমেন্টের কি কনসেপ্ট গুলা আমরা আলোচনা করব। তো আজকের অবজেক্টিভ গুলা কি কি, আমাদের অবজেক্টিভের ভিতরে কি কনসেপ্ট অফ ভ্যালু অ্যান্ড ভ্যালু কো ক্রিয়েশন বাই সার্ভিস প্রোভাইডার অ্যান্ড সার্ভিস কনজিউমার, হাউ অর্গানাইজেশন ক্রিয়েট ভ্যালু থ্রু প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, স্টেক হোল্ডার কত, ইনফরমেশন টেকনোলজি সার্ভিস ম্যানেজমেন্টের যে অনেক ধরনের স্টেক হোল্ডার আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা দেখব যে সার্ভিস রিলেশনশিপ এবং সার্ভিস রিলেশনশিপ ম্যানেজমেন্টের গুরুত্ব কতটুকু। সর্বশেষ যে টপিকটা, এটা আমরা আজকে কভার করব না, কারণ উপরের গুলো আমাদের আলোচনা করতে করতে অনেক সময় চলে যাবে। এটা আমরা নেক্সট দিন শুরুতেই আমরা এটা আলোচনা করে ফেলবো। সার্ভিস ম্যানেজমেন্ট, সার্ভিস ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? কেউ একজন বলুন না আমাকে, সার্ভিস ম্যানেজমেন্ট। জি ভাইয়া, একজন। সার্ভিস ম্যানেজমেন্ট বলতে ইন জেনারেল যেটা বোঝা যায় যে আপনার উম, মানে বেশ কিছু সার্ভিস আছে যেগুলাকে আপনার ইন রেগুলার বেসিস অর উইকলি বেসিস আপনাকে মেনটেন করতে হচ্ছে, সে অপারেশনের পারফরমেন্স চেক করতে হচ্ছে, এবং সেগুলোর যে কোনো ইস্যুতে আপনাকে সেটা ম্যানেজ করে, ইস্যু রেইজ হলে সলভ করে সেটা আবার মানে যাতে স্মুথলি রান করে সার্ভিসটা, ফর ক্লায়েন্ট হতে পারে বা আপনার ইন্টারনাল পারফরমেন্স, যে কোনো পারফরমেন্সের জন্য হতে পারে, যাতে মানে স্মুথলি রান করতে পারে ইন আ ম্যানেজিং ওয়ে। রাইট, অর্থাৎ সরাসরি মানে এক কথায় যদি আমরা বলতে চাই যে সার্ভিসকে টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় সেগুলো আমাদের করা, জি। এটা হচ্ছে সার্ভিস ম্যানেজমেন্ট। তো সার্ভিস ম্যানেজমেন্টের একদম আইটিএল তারা সংজ্ঞায়িত করেছে ঠিক এভাবে: a set of specialized organization capabilities for enabling value for customer in the form of services। অর্থাৎ সার্ভিস দিচ্ছে কাস্টমারকে, কেন সার্ভিস দিচ্ছে? তারা ভ্যালু ক্রিয়েট করছে
আমরা একটু আগে আলোচনা করে এসেছিলাম যে অর্গানাইজেশনের ভ্যালু প্লাস কাস্টমারের ভ্যালু। তো তারা কিছু স্পেশালাইজড রুলস তারা ডেভেলপ করেছে, সেটার কথা বলছে। চলুন, কি কি কারণে আমাদেরকে দেখতে হবে যে নেচার অফ ভ্যালু, আমরা কি ধরনের ভ্যালু দিচ্ছি, নেচার অ্যান্ড স্কোপ অফ স্টেক হোল্ডার ইনভলভ, অ্যান্ড হাউ ভ্যালু ক্রিয়েশন ইজ এনাবলড থ্রু সার্ভিসেস। আমি এখানে স্টার দিয়েছি কারণ এই ডেফিনেশনটা আমাদের অনেক কাজে লাগবে এবং এটা এক্সামেও এই ডেফিনেশন থেকে কোশ্চেন আসে। A set of specialized organizational capabilities for enabling value for customers in the form of service. এই সার্ভিস ম্যানেজমেন্টের ভিতরে যে টপিকগুলো আমরা কভার করব, ভ্যালু অ্যান্ড ভ্যালু কো ক্রিয়েশন, সার্ভিস প্রোডাক্ট অ্যান্ড রিসোর্সেস, সার্ভিস রিলেশনশিপ, এই তিনটা জিনিস কভার করবো। আর পরের যে আউটকাম, কস্ট অ্যান্ড রিস্ক, এটা আমরা নেক্সট দিন আলোচনা করবো। অর্গানাইজেশন, একজন মানুষ কি একা একা একটা অর্গানাইজেশন হতে পারে? কেউ কি বলবেন? জি, হইতে পারে তো। গ্রেট, হ্যাঁ, অবশ্যই হতে পারে। তো অর্গানাইজেশন বলতে আমাদের যে সংজ্ঞা যে আছে যে এ পার্সন অর গ্রুপ অফ পিপুল দ্যাট হ্যাজ ইটস ওন ফাংশন উইথ রেসপন্সিবিলিটিস, অথরিটিস, রিলেশনশিপ টু অ্যাচিভ ইটস গোল। অর্থাৎ যে কোনো অর্গানাইজেশন একটা নির্দিষ্ট অবজেক্টিভ, নির্দিষ্ট গোল নিয়ে শুরু করে, এবং অর্গানাইজেশন যখন আস্তে আস্তে ডেভেলপ করে তখন অর্গানাইজেশনের যারা থাকে, যে পিপুল থাকে বা একটা টিম থাকে, তাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে, অর্গানাইজেশন পরিচালনা করার জন্য একটা পরিচালনা পর্ষদ বা অথরিটি থাকে, এবং রিলেশনশিপ, সেটা স্টেক হোল্ডারদের সাথে রিলেশনশিপ থাকে। তো এইগুলো অ্যাচিভ করা, আহ, এগুলো বলছে যে এ পার্সন অর গ্রুপ অফ পিপুল দ্যাট হ্যাজ ইটস ওন ফাংশন উইথ রেসপন্সিবিলিটিস, অথরিটিস অ্যান্ড রিলেশনশিপ টু অ্যাচিভ ইটস অবজেক্টিভ। পরের যে কথাটা বলছে যে এন অর্গানাইজেশন ক্যান বি এ লিগাল এন্টিটি, যে কথাটা প্রথমে বলা হচ্ছিল, একটা লিগাল এন্টিটি হতে পারে, অথবা এ পার্ট অফ লিগাল এন্টিটি, আর এ নাম্বার অফ লিগাল এন্টিটিস ইউনাইটেড বাই কমন অবজেক্টিভ, রিলেশনশিপ অ্যান্ড অথরিটিস। তো অর্গানাইজেশনের পারপাসটা কি? অর্গানাইজেশনের পারপাসটা হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা তার স্টেক হোল্ডারদের। স্টেক হোল্ডার নিয়ে আমাদের অনেক বড় একটা আলোচনা থাকবে শেষে। তো প্রথম প্রত্যেকটা লাইনে আমরা একটা জিনিসকে খুব ফোকাস করছি যে ভ্যালু ক্রিয়েশন। তো আমরা ভ্যালু ক্রিয়েশন দেখি, যা দেখবো। ফিচার্স অফ অর্গানাইজেশন, অর্গানাইজেশনটা আসলে ভ্যারি করতে পারে সাইজে, কমপ্লেক্সিটি অ্যান্ড দেয়ার রিলেশন টু লিগাল এন্টিটিস। ইচ অর্গানাইজেশন ডিপেন্ডস অন আদার্স ইন ইটস অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টস। অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু আরেকটা অর্গানাইজেশনের উপর বা কোম্পানির উপর ডিপেন্ড করছে তার অপারেশন এবং ডেভেলপমেন্টের জন্য। Organization may hold different roles depending on perspective under discussion. The relationship within the organization has become more complex. ধীরে ধীরে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন বা অর্গানাইজেশন টু তার স্টেক হোল্ডারদের রিলেশনশিপটা অনেক জটিল হয়ে যাচ্ছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তো ভ্যালু, কেউ একজন বলবেন আমাকে ভ্যালু বলতে আমরা, এই বইয়ের ভাষা বাদে ভ্যালু বলতে আমরা কি বুঝি? কোনো একটা কিছুর মূল্য, মানে মূল্য তৈরি করা, যে এটা আসলে কতটা মানে মূল্যমান আছে এটার, ওই জিনিসটা। রাইট, এটার গ্রহণযোগ্যতা বাড়ানো, সহজ কথা। জি। থ্যাংক ইউ। তো ডেফিনেশন ওয়াইজ আমরা ভ্যালুকে এভাবে ডিফাইন করছে: দি পারসিভ বেনিফিট, ইউজফুলনেস অ্যান্ড ইম্পর্টেন্স অফ সামথিং, অথচ তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। তো সার্ভিস ম্যানেজমেন্টে ভ্যালু খুব বেশি ব্যবহার করা হচ্ছে। ভ্যালুর ফিচার্স গুলোর ভিতরে আরেকটা হচ্ছে, এটা একটা কি ফোকাস অফ আইটিআইএল। ভ্যালু ইজ সাবজেক্ট টু পারসেপশন অফ স্টেক হোল্ডার। অর্থাৎ এক একজনের কাছে ভ্যালু হচ্ছে এক এক, এটা কোনো সময় নাকি এক একজনের কাছে ভ্যালু হচ্ছে এক এক রকম। অর্থাৎ whether they be the customer or consumer of a service or a part of service provider organization. মনে করেন আমাদের কোন উদাহরণটা আমরা দিতে পারি। আপনি একটা গাড়ি হায়ার করবেন, আপনি গাড়ি হায়ার, না এটা ওকে, গাড়ি হায়ার করলেন,
তো বলা হচ্ছে যে আপনাকে যে রেন্ট ধরা হলো গাড়ি হায়ারের জন্য, এই রেন্টটার সাথে মনে করেন যে 3,000 টাকা একদিনের জন্য হচ্ছে 3,000 টাকা। আপনি কোথাও ঘুরতে যাবেন একদিনের জন্য, তার ওরা ভাড়া ধরেছে 3,000 টাকা। দ্বিতীয় কথায় তারা বলছে যে আপনি যদি 2 দিনের জন্য ভাড়া নেন, তাহলে এটাকে আমরা 4,000 টাকায় দিব। এটা কি সবাই অ্যাকসেপ্ট করবেন? আমার কোশ্চেন মানে ইনফরমেশনটা কি আপনারা বুঝতে পেরেছেন যে একদিনের জন্য কার রেন্ট হচ্ছে 3,000 টাকা, 2 দিনের জন্য নিলে আপনি পাবেন 4,000 টাকা। এটা কি সবাই অ্যাকসেপ্ট করবেন? চার 2 দিনের হাজার জন্য কি নিবেন? টাকাটা বেসিক্যালি ভ্যালু ক্রিয়েট করে। আর কেউ? বাট যার সময় নেই সে তো আর একসেপ্ট করতে পারবে না, যার ট্যুরই একদিনের সে কেন আর 2 দিনেরটা নিবে? রাইট। রাইট। আবার দেখেন, আপনার মনে করেন যে অফিস থেকে আপনি ছুটি পাচ্ছেন একদিন, অর্থাৎ আপনার একদিন দরকার। আবার দেখা যাচ্ছে একজনের অনেক অবসর সময় আছে, সে 2 দিন সময় দিতে পারবে, সে কিন্তু 2 দিনেরটা নিবে। তো দুইটাই কিন্তু ভ্যালুয়েবল। একটা হচ্ছে একজনের জন্য যে 2 দিন, ওটা 4,000 টাকা হলেও সে 2 দিনের জন্য নিতে পারছে না, তার কাছে একদিনেরটাই ভ্যালুয়েবল। তো এই কথাটা এখানে বলতেছে যে ভ্যালু ইজ সাবজেক্ট টু দ্য পারসেপশন অফ স্টেক হোল্ডার, whether they can be customer or consumer or service or part of service provider organization. তো ভ্যালুটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে, সেই কথাটা এখানে বলছে। ভ্যালু কো ক্রিয়েশন, ট্র্যাডিশনাল ভিউ অফ ভ্যালু কো ক্রিয়েশন। আমরা আগে কি করতাম? এর আগে যেটা হতো, আমাদের এখন অনেকগুলো অনলাইন ডেলিভারি সিস্টেম চালু হয়েছে। তো অনলাইন ডেলিভারি সিস্টেম বা আগে ডাকযোগে যে সমস্ত আমরা চিঠি প্রদান প্রদান করতাম, সেক্ষেত্রে হচ্ছে কি যে আহ, আমরা যদি কোনো কিছু ক্রয় করি অনলাইনে বা কোনো কিছু যে আমাদের যে ডেলিভারি ম্যান, সে শুধু ডেলিভারি দিচ্ছে আমাদের কাছে, বিনিময়ে আপনারা কি কিছু করতেছেন? অর্থাৎ আমাদের কাছে যখন প্রোডাক্ট আসছে, পার্সেল যখন আসছে, আমরা সেটাকে রিসিভ করছি। দি রিলেশনশিপ বিটুইন দ্য সার্ভিস প্রোভাইডার অ্যান্ড সার্ভিস কনজিউমার। সার্ভিস প্রোভাইডার হচ্ছে যা যেখান থেকে আমরা প্রোডাক্টটা অর্ডার করেছি, দারাজ হতে পারে, ফুডপান্ডাও হতে পারে, অথবা অন্য কোনো সার্ভিস প্রোভাইডার হতে পারে। তাদের কাছ থেকে আমরা সার্ভিসটা নিচ্ছি, বাট আমরা তাদের সাথে